আচ্ছা, আমি যে সুদের হাল খাতা করলাম আর তোমরা যে এখানে বসে আছো, আমাকে কি মানুষ বলে মনে হয় না? দাঁড়াও। আব্দুল হামিদ ৭,৫০০। এই প্যাকেট দে। আজকে সন্ধ্যার ভিতর গিয়ে টাকা পৌঁছে দিয়ে আসবা। আচ্ছা মতিন, তুমি যাওনি কেন? ২৬,৩০০। এত টাকা ডিউ হলো কি করে? এই প্যাকেট দে। সন্ধ্যার মধ্যে গিয়ে টাকা পৌঁছে দিয়ে আসবা। মিলন, কি খবর তোমার? টাকা দাওনি কেন? এই প্যাকেট দে। তোমার হচ্ছে ১০,২২০ টাকা। টাকা পৌঁছে দিয়ে আইসো। এই চল, উত্তরপাড়ায় চল। সাবস্ক্রাইব করুন রসের ভাড়, ক্লিক করুন বেল আইকন। না, একটা কাজ আমি সঠিক সময় করতে পারি না। কেন মহারাজ, কোনো সমস্যা? কি আর বলবো মন্ত্রী সাহেব, এই গোপালকে নিয়ে আর পারি না। সে তো সঠিক সময় সবাই থাকে না। মহারাজ, গোপালকে কেন লাগবে? কি কথা আমাকে বলুন, আমি সবকিছু গুছিয়ে নিতে পারবো। শুনেছি আমার রাজ্যের বেশিরভাগ মানুষ ঋণগ্রস্ত। এখন তাদের ঋণ থেকে মুক্ত করার জন্য আমার রাজ্যের গ্রামে গ্রামে কর্মী নিয়োগ করতে হবে। কিন্তু মহারাজ, এই কর্মীগুলোর কাজ কি হবে? এই কর্মীগুলো মানুষের দ্বারে দ্বারে গিয়ে এটা শেখাবে, ঋণ নয় পরিশ্রমই হচ্ছে সৌভাগ্যের প্রসূতি। আমার মনে হয় মহারাজ, তাতে ভালো কোনো ফল পাবেন না। এই গ্রামের মানুষগুলো একদিন কাজ করে আর ৩ দিন বসে বসে খায়। গ্রামে কিছু অসাধু মানুষ আছে যারা শুধু টাকা লাগায়, আর এই গ্রামের অসহায় মানুষগুলো সেই সুযোগটা কাজে লাগায়। কিন্তু মন্ত্রী সাহেব, মহারাজার প্ল্যান প্রয়োগ না করে আপনি কি করে বুঝলেন এতে ভালো ফল হবে না? কবির ভান্ডারে কবিতা শেষ, মন্ত্রীর প্ল্যানে চলবে। তোমরা এ কি শুরু করলে? সবাই একটু চুপ করো তো। আমি যে প্ল্যানটা মাথায় নিয়েছি সেটা সমাধান একমাত্র গোপালই করতে পারবে। গোপাল তোরা সবাই না আসা হয় না। নিশ্চয়ই আমার গোপালের কিছু একটা হয়েছে, নিশ্চয়ই আমার গোপাল অসুস্থ হয়েছে। এই সবাই চলো, আমরা গোপালের বাড়ি থেকে গোপালকে দেখে আসি। গোপাল, ও গোপাল, গোপাল। মহারাজ, আপনি আমার বাড়িতে? ও গিন্নি, মহারাজ এসেছেন, চেয়ার নিয়ে এসো। না না থাক গোপাল, চেয়ার লাগবে না। গোপাল, তুমি আজকে রাজসভায় গেলে না, কি হয়েছে? তোমার শরীর খারাপ নাকি? না মহারাজ, গত রাতে ঘুমাতে দেরি হয়ে গেছে, তাই সকালে ঘুম ভাঙেনি। ও গোপাল, রাতে না ঘুমিয়ে কি চুরি করতে গিয়েছিলে নাকি? সিসি মহারাজ, আমি আপনার আদর্শের মানুষ, আমি কেন চুরি করতে যাব? আমি আরো চোর ঠেকাতে গত রাতে আমি ঘুম কামাই করেছি। আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। এ কি বলছো গোপাল? আমার রাজ্যে চোর ঢুকলো নাকি? ও মন্ত্রী, তুমি কি রাজ্যের কোনো খেয়াল খবর রাখো না? মহারাজ, সম্পূর্ণ কথা না শুনে উত্তেজিত হবেন না। আমাদের রাজ্যে গোপন চোর ঢুকেছে, যে মানুষের অর্থ চুষে চুষে খাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও গোপাল, এটা আবার কেমন চোর? তাহলে তো আমার রাজ্যের সর্বনাশ। এখন কি উপায়? উপায় বের করার জন্যই তো রাত জাগতে শুরু করেছি মহারাজ। গোপাল, তোমার কথার আগামাতা তো কিছুই বুঝতে পারলাম না। ঠিক আছে ঠিক আছে, বাকি কথা কাল রাজসভাতে শুনবো। মন্ত্রী সাহেব, আপনি যেন কি একটা লোকের কথা বলেছিলেন, খুব অসহায়, তার বাড়িতে যাবেন। তাহলে চলুন এই সুযোগে ঘুরে আসি। হ্যাঁ মহারাজ, চলুন। এই তো এখান থেকে 2 কিলো গেলেই তার বাড়ি। ঠিক আছে চলুন। গোপাল, তাহলে তুমি থাকো। আরে আমার সব শেষ হয়ে গেল রে, এবার আমি কি করে আমার সব ঋণ শোধ করবো? ও ভাই, তুমি কান্না করতেছো কেন বসে বসে? ভাই কান্না করি কি আর সাথে ভাই, ভয়ে কান্না করি। দিনে দুপুরে তুমি আবার কিসের ভয় পাচ্ছ? বাঘের ভয় পাচ্ছি ভাই। ওরে বাবা, বাঘ আসলো কোন জায়গা? আরে গোপাল ভাই, ভয় পাচ্ছি তো মন্ত্রী সাহেবের। এই জমি করার জন্য তার কাছ থেকে 10,000 টাকা নিয়েছিলাম, শুধু আসলে এখন সেটা 1 লাখ হয়ে গেছে। কিভাবে শোধ করব বুঝতে পারছি না ভাই। এদিকে আমার ফসল ভালো হয়নি, মন্ত্রী সাহেবের টাকা শোধ করব কিভাবে, আমার আমার সংসার চলবে কিভাবে, এই ভয়ে কান্না করছি। ও এই কথা, তুমি এটা নিয়ে চিন্তা করো না, মহারাজের সাথে আলোচনা করে একটা সমাধান বের করে দেবো। না না গোপাল ভাই, মহারাজের সাথে আলোচনা করা যাবে না। মন্ত্রী সাহেব টাকা দেওয়ার সময় বলেছেন যদি এই বিষয়ে কারোর সাথে আলোচনা করি তাহলে আমাকে গ্রাম থেকে বের করে দেবে। তুমি কোনো চিন্তা করো না, এই গ্রাম থেকে কে বের হয়ে যায় তুমি শুধু সেটা দেখো। শুধুমাত্র বাবুর মুখের কথা বিশ্বাস করে মন্ত্রীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। মন্ত্রীকে ধরতে গেলে সঠিক প্রমাণ বের করতে হবে। আজ থেকে মন্ত্রীকে একটু চোখে চোখে রাখতে হবে। নাম কি?
মোহাম্মদ সুলাইমান শেখ। সুলাইমান সুলাইমান কয় মাস আগে নিয়া? নভেম্বর মাসে। সুলাইমান নভেম্বর 12, 2025। সুলাইমান। আচ্ছা সুলাইমান, 30,000 টাকা দাও। মন্ত্রী সাহেব, আমাকে একটু সময় দিন, এবার ভালো ফসল হয়নি। সময়? সুদের টাকার কোনো সময় দেওয়া হয় না। হয় তুমি 30,000 টাকা দিয়ে যাও, না হলে জমির কাগজপত্র দিয়ে যাও। এত টাকা আমি কই পাবো মন্ত্রী সাহেব? আরে সুলাইমান, তুমি যদি না পারো, কাল সকালে আমার লোক তোমার জমিতে যাবে। বাহ, দিনে মহারাজের সামনে উপদেশ আর রাতে সুদের ব্যবসা, আর সব প্রমাণ সংগ্রহ করতে হবে। মনে রেখো, তুমি যদি আমার এই বিষয়ে মুখ খোলো তাহলে তোমাকে গ্রাম ছাড়া করব। যথেষ্ট প্রমাণ সংগ্রহ করা হয়েছে, এবার দেখা যাবে কে গ্রাম ছাড়া হয়। কি হলো, বসে আছো কেন? আমার অন্যান্য পার্টিরা দাঁড়িয়ে আছে বাইরে, তারা আসবে, এখন যাও। কি ব্যাপার গোপাল, তুমি কাল হঠাৎ করে চলে গেলে কেন? তোমাকে ভীষণ প্রয়োজন ছিল। তোমার ফোন বন্ধ থাকায় না পেরে তোমার বাড়িতে গিয়েছিলাম। মহারাজ, রাজ্যের মানুষের দুঃখ দেখতে গিয়েছিলাম, আর সেই দুঃখের কারণ আপনার সামনে আজ দাঁড়িয়ে আছে। মহারাজ, গোপাল দেখছি আজকাল খুব নাটক শিখেছে। দিনে সাধু রাত্রে দালাল, এমন মানুষ বড়ই জাল। গোপাল, কি হয়েছে পরিষ্কার করে বলো তো। মহারাজ, আপনি শেখাতে চান মানুষকে ঋণ নয়, পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি, কিন্তু আপনার মন্ত্রী মানুষকে গোপনে সুদে টাকা দেয়। আর 10,000 টাকা 1 বছরে কিভাবে 1 লক্ষ টাকা হয়ে যায়? মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা মহারাজ। মহারাজ, তাহলে এটা কি? গতকালকে মন্ত্রীর আস্তানায় তোলা ছবি, এখানে নাম, ঠিকানা এবং সবকিছু এই খাতায় লেখা আছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ অন্যায়কারীকে ছাড় দেন না। মন্ত্রী, আমি যা দেখতে পাচ্ছি এগুলো কি সত্য? মহারাজ, আমি ওই দিন রাতে বৈঠক করেছি ঠিকই, কিন্তু আমি তো কাউকে সুদে টাকা দেইনি। মহারাজ, আমার কাছে 2টা লোক এসেছিল কিভাবে টাকা দিয়ে টাকা প্রফিট করতে হয় সেটা শেখার জন্য। আমি তাদেরকে খাতা কলমে 10,000 টাকা দিয়ে কিভাবে 1 লক্ষ টাকা প্রফিট করতে হয় সেই বিষয়টা দেখিয়েছি। আপনার বিশ্বাস না হলে গোপালের থেকে মোবাইলটা নিয়ে জুম করে দেখুন। গোপাল, দাও তো তোমার মোবাইলটা। না, ছবি তো বেশ একটা ক্লিয়ার না। তবে এখানে 10,000 টাকায় কিভাবে 1 লক্ষ টাকা বানানো যায় এটা মোটামুটি বোঝা যাচ্ছে। মহারাজ, মনে হবে কেন? এটাই তো সত্য। আমি তো আপনার আদর্শ বুকে ধারণ করি। গোপাল, তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নেই, তাহলে তুমি কেন আমার বিরুদ্ধে এসব নাটক আটলে? গোপাল, আপনি ভুল করেছেন। কারোর সম্পর্কে না জেনে এভাবে খারাপ মন্তব্য করা ঠিক না। ছবি তুলেছে ঘোলা, গোপালের মন ভোলা। প্রমাণ হলো না শক্ত, সবাই মন্ত্রীর ভক্ত। সভা কবি, এই কথার মধ্যে এত কথা বলো কেন? গোপাল, তোমাকে আমি খুব ভালো জানি, এই কাউকে কিছু বলতে গেলে আগে থেকে জেনে শুনে বলবে। এখন থেকে গোপাল নিজের কাজে মনোযোগী হও, তাতে 2 টাকা ইনকাম হবে, এই রাজ্যের উপকারও হবে। মহারাজ, হয়তো আমি ভুল দেখেছি, সত্য একদিন সামনে আসবেই। মন্ত্রী সাহেব, আপনি আমাকে ক্ষমা করে দিন। এভাবে বলার কিছু নেই গোপাল, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই তো অনেক কিছু। মন্ত্রী, এই রাজ্যের 100 জন লোককে ডেকে তাদেরকে 10,000 করে টাকা দাও, আর তাদেরকে বলে দাও ঋণকে বিদায় দিতে। তারা যেন কঠোর পরিশ্রম করে, আর হ্যাঁ, আস্তে আস্তে কিছু টাকা জমিয়ে তারা যেন স্বাবলম্বী হতে পারে। যাই হোক, চলো সবাই এখন। জি মহারাজ। 10,000 যোগ 10,000 আর হচ্ছে 1,000, মোট 21,000। কি ব্যাপার, এত টাকার হিসাব করছো? এত টাকা পেলে কোথায়? রাজ কারবারের ব্যাপার স্যাপার তুমি বুঝবে না, বড় হতে গেলে হিসাব বড় রাখতে হয়, বুঝতে পেরেছো? হিসাব হচ্ছে ব্যবসায়ের প্রাণ। তুমি কি এমন ব্যবসা করো যে আমি আজও জানতে পারলাম না? একটু বলো তো। ঘরের বউ জানবে না এটা হয় নাকি? আসলে আমি সুদের ব্যবসা করি। কি, তুমি সুদ খাও? কিন্তু সুদ খাওয়া তো হারাম। আচ্ছা গিন্নি, আমাদের বাড়ি কি ইমাম সাহেব আশা ধরেছে নাকি? না, কেন? না মানে মুখে ইসলামিক কথা শুনলাম তাই। এই গ্রামের মানুষ যা ইনকাম করবে সব আমার ঝোলাই পড়বে। কিন্তু গ্রামের লোকজন তো কাঁদছে। ও, এই জন্যই তো আজ বাজারে গিয়ে শুনলাম একজন কৃষক তার জমি হারাতে বসেছে। আরে ধুর, ওরা কাঁদবেই, ওদের কান্না দেখে আমার লাভ নেই, ব্যবসা ব্যবসায়ী। কিন্তু মহারাজ যদি জানেন?
আরে গিন্নি, জানবে না আমি দিনের বেলায় মানুষকে উপদেশ দিই আর রাতের বেলায় সুদের হিসাব করি। ব্যবসা আর রাজনীতি দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। অন্যায় করে শান্তি পাওয়া যায় না। গিন্নি, নীতি কথা বন্ধ করো, শান্তি দিয়ে পেট ভরে না। মানুষের চোখের পানি দিয়ে ঘর সাজালে একদিন সেই পানিতে ঘর ভেসে যাবে। এই উপদেশ দিও না তো, যাও এখান থেকে। তোমার যা ইচ্ছা তাই করো। কি হয়েছে? রাজসভা থেকে এসে এত চুপচাপ কেন? চোখের সামনে বড় অন্যায় দেখলাম গিন্নি, কিন্তু প্রমাণ ছাড়া আমি কিছুই করতে পারবো না। কিন্তু অন্যায়টা করলো কে? আর তোমার সামনে অন্যায় করবে এত বড় সাহস কার আছে বলো তো? মন্ত্রী বেটা একটা ফাজিল লোক, পুরো রাজ্যের সিস্টেমটাই বদলে ফেলেছে। তুমি সাবধানে থেকো, মন্ত্রী কিন্তু অনেক শক্তিশালী মানুষ। শক্তিশালী মানুষ না কুয়োসু, একটা শক্তিশালী সত্যের মুখোমুখি হতে পারলেই কেল্লা ফতে। মন্ত্রী যদি তোমার কোনো ক্ষতি করে? ক্ষতি হলেও কিছু করার নেই গিন্নি, গ্রামের সব মানুষ অসহায় হয়ে পড়েছে। আর এখন যদি আমি অন্যায়ের সামনে চুপ থাকি তাহলে আমি নিজেও দোষী হব। হা হা হা, তাহলে আমি তোমার সাথে আছি। কাজটা কিন্তু বুদ্ধি করে করতে হবে। মন্ত্রী কিন্তু মোটেও ভালো মানুষ না। তুমি একটু লাল সবুজকে আসতে বলো, আমার শরীরটা একটু দুর্বল লাগছে, আমি একটু রেস্ট করি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি রেস্ট করো। রহিম 10,000, হেনা 10,000, মাসুম 10,000। টাকা বিলি করলে কেউ বোকা হয় না রে, ইনভেস্ট করাই আসল ব্যবসা। মন্ত্রী সাহেব আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। তোকে গতকাল যে 10,000 টাকা দিয়েছিলাম ওই টাকা ঠিক 1 মাস পর 5,000 টাকা সুদ সহ 15,000 টাকা ফেরত দিবি। এটা আপনি কি বলছেন? 10,000 টাকা দিয়ে 15,000 টাকা যাচ্ছেন? তাছাড়া আপনি কি বলছেন? এই টাকা তো আমাদের মহারাজ দিয়েছেন স্বাবলম্বী হওয়ার জন্য। স্বাবলম্বী হতে এসেছে? এটা সুদের টাকা, রাজ্যের কল্যাণে এভাবে ব্যবহার করা হয়। নিয়ম কানুন তো জানিস না। হ্যাঁ জানি তো। এই কোথাও যাবে না, চুপ করে বসো। তোমার থেকে 10,000 টাকা নিলে 15,000 টাকা দিতে হবে। বাহ, এই নাকি তোমার পরিশ্রমের শিক্ষা? মহারাজ, আজ প্রমাণ ঘোলা নয় বরং স্পষ্ট। মন্ত্রী তার নিজের মুখে সুদের কথা স্বীকার করেছে, আর আমরা তার সব কথোপকথন রেকর্ড করেছি। আস্তাগফিরুল্লাহ। সিহ মন্ত্রী সাহেব, আপনি এতটা খারাপ? একটা কথা মনে রাখবেন, অন্যায় কখনো লুকিয়ে রাখা যায় না। দিনে সাধু রাতে শয়তান, আজকে হলো তার আসল প্রাণ। মন্ত্রী, তুমি আমার রাজ্যের মানুষের সাথে প্রতারণা করেছো। আজ থেকে তোমার মন্ত্রী পদ থেকে তোমাকে পদচ্যুত করা হলো। তোমাকে আইনের আওতায় নেওয়া হবে। সেনাপতি, বন্দি করো তাকে। মহারাজ, আমি কিচ্ছু করিনি। গোপাল, তুই আমাকে হারালি। আপনি হারেননি মন্ত্রী সাহেব, সত্য জিতেছে। ঋণ নয়, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আর সুদখোরের স্থান আমার রাজসভায় না, কারাগারে। আজ থেকে আমার রাজ্যে কোনো সুদের ব্যবসা চলবে না। যে পরিশ্রম করবে সে বাঁচবে, আর যে মানুষের রক্ত চুষবে সে শাস্তি পাবে।